তৃতীয়বারের মতো জয়ের দাবি মোদির। কৃতিত্ব দিলেন এনডিএ জোটকে। প্রবলভাবে ঘুরে দাঁড়ালো কংগ্রেস, পশ্চিমবঙ্গ তৃণমূলেরই। দীর্ঘ হচ্ছে বেনজিরের সম্পদের তালিকা। 10 জেলায় 2300 বিঘা জমির সন্ধান। ক্ষমতা অপব্যবহারের এর উদাহরণ নজিরবিহীন, বলছে টিআইবি। বেনজির ও আজিজ সরকারি দলের লোক নয়, তারা দায়িত্ব পেয়েছিলেন নিজ যোগ্যতায়, বললেন কাদের। দুর্নীতিবাজদের তালিকা করছে বিএনপি। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের মেধা বিকাশে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এবং রাত পেরোলেই শেষ ধাপে 60 উপজেলার ভোট। কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম। বন্যার কারণে সিলেটের 9 কেন্দ্র অন্যত্র স্থানান্তর। সংবাদটাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি রানা ইসলাম। লোকসভা নির্বাচনের টানা তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি বলেন, জনগণ ভোটের পক্ষে পরপর তৃতীয়বারের মতো বিশ্বাস ধরে রেখেছে। এই বিজয়কে ভারতের ইতিহাসে ঐতিহাসিক ঘটনা আখ্যা দিয়েছেন তিনি। এর জন্য জোটের নেতাদের ধন্যবাদ জানান তিনি। লুৎফুর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজেপির সদর দপ্তরে হাজির হন নরেন্দ্র মোদী। শত শত নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় তাকে অভ্যর্থনা জানান। দলটির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনাথ সিং সহ আরও শীর্ষ পর্যায়ের নেতাদের মোদীর সঙ্গে দেখা যায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোটের দিকেই তাকিয়ে থাকতে হয় মোদীকে। ভাষণের শুরুতেই জোটের নেতাকর্মীদের প্রশংসা করে তৃতীয়বারের মতো জোটের বিজয়ের দাবি করেন তিনি। তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট, এর জন্য দেশের জনগণের কৃতিত্ব দাবি করেন নরেন্দ্র মোদী। দীর্ঘক্ষণের বক্তৃতায় এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জয় বলে মন্তব্য করেন মোদী। भारत माता की, भारत माता की, भारत माता की जय जगन्नाथ, जय जगन्नाथ। आपका ये स्नेह। এর আগে সামাজিক মাধ্যম এক্সে এনডিএ জোটের বিজয়ের দাবি করেন নরেন্দ্র মোদী, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। এদিকে বিজেপিকে কাঁপিয়ে দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দলটিও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের পথেই হাঁটতে যাচ্ছে, এমন আভাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। कल हमारा अलायंस डिसाइड करेगा। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো দিল্লি বাড়ি কর্তৃত্ব যাচ্ছে মোদির হাতে, এটা অনেকটাই নিশ্চিত। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, তার এ জয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তবে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কূটনীতিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা নাই এবং বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী আমরা আছি, আমাদের সাথে সম্পর্কে এই ইলেকশনের কারণে বড় রকমের কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। কারণ সবারই যার যার সাথে, ভারতের স্বার্থে এবং আমাদের সাথে, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার। ভারতেরও আমাদেরকে খুশি রাখা প্রয়োজন। বাংলাদেশের সাথে এতদিনে এত ভালো সম্পর্ক, বাংলাদেশ বাংলাদেশের কাছে তারা যা চাচ্ছে তাই পাচ্ছে, অন্তত পাবলিক পারসেপশন তো তাই। কিন্তু তাদের কাছ থেকে আমাদের যা প্রাপ্য সেগুলো আমরা সব পাচ্ছি না, এটা সবাই দেখতে পায়। আমাদের যে বড় বড় সমস্যাগুলো আছে, পানি বন্টন, বিশেষ করে তিস্তা এবং অন্যান্য নদীরও, আর তাছাড়া সীমান্তে মানুষের হত্যা হচ্ছে, বাংলাদেশিদের হত্যা হচ্ছে প্রতিনিয়ত, যেটা শূন্যের কোঠায় নিয়ে আসার প্রতিশ্রুতি বারবার করা হচ্ছে কিন্তু হচ্ছে না। তারপরে আমাদের জিনিসপত্র যে তাদের ওখানে আমরা রপ্তানি করি, সেখানে নানান রকমের নন ট্যারিফ ব্যারিয়ার্স তারা তৈরি করছে। তো সেইগুলো আমার মনে হয় যে সেগুলোর দিকে আরও নতুন করে তাকানোর সুযোগ আছে। এবার অন্যান্য প্রসঙ্গ। কোথায় নেই বেনজিরের সম্পদ? দেশের প্রায় সব জেলাতেই তিনি সম্পদের পাহাড় গড়েছেন। একের পর এক বেরিয়ে আসছে তার নামে বেনামে সম্পত্তি। টিআইবি বলছে, নিজের ক্ষমতাধর পদকে ব্যবহার করে তিনি যা করেছে তা অত্যন্ত উদ্বেগজনক।
স্থলে কিংবা জলে, গ্রাম কিংবা শহর, কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ। এখন পর্যন্ত পাওয়া তথ্য, দেশের 10 জেলায় মিলেছে তার 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনের অভিযোগও। বেনজিরের সবচেয়ে বেশি জমি রয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোর করে সম্পত্তি নিয়ে তিনি সাভানা রিসোর্ট বানিয়েছেন। আসে বলছে কি এই জমি দাও, আমার এই জমির প্রয়োজন। ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে নাই, খালি আমার একটা কথা বলছে কি তুই ও জায়গায় থাকতে পারবি না, ওতে চলে আয়। এই যে এই পাশে যে আপনার বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। উত্তরবঙ্গের নীলফামারী এবং ঠাকুরগাঁও রয়েছে তার প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে ঠাকুরগাঁও সদর উপজেলার নর্থ অ্যাগ্রো লিমিটেড মুরগির ফার্মে প্রথমে তার আংশিক শেয়ার থাকলেও পরে কৌশলে পুরো ফার্মই দখল করে নেন তিনি। আমরা যদি কিছু বলতে যাই আমাদেরকে যে কথা বললাম না যে জেল মামলা খাইতেই হবে, আমাদেরকে কোনো মাপ নাই। বেনজির ওদের আসছিল, ও উঠায় নেবে যাবে না, ও ফার্মগিরি করবে, ও আপনারা ওদের সাথে আমরা পারি না। কক্সবাজার এবং বান্দরবানেও রয়েছে তার বহু সম্পদ। বান্দরবনে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষকে ভয়ভীতি দেখিয়ে গহীন পাহাড়ে গড়েছেন রিসোর্ট, নির্মাণ করেছেন গরুর খামার। বেনজির নামে এক পুলিশ কর্মকর্তা কিনছে আর কি, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। পুলিশ বেনজির নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বেনজির দুটি সংস্থার প্রধান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে যা করেছেন তা ন্যাক্কারজনক এবং নজিরবিহীন। ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসেবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে মানে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন সারা দেশব্যাপী। তার কারণ তার কর্তৃত্ব কিন্তু সারা দেশেই ছিল দুটি আইন প্রক্রিয়া সংস্থার প্রধান হিসেবে। অবশ্যই অত্যন্ত উৎকট বিভৎস একটা চিত্র। এদিকে গাজীপুর, মাদারীপুর এবং কিশোরগঞ্জেও বেনজিরের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার এত সম্পত্তি দেখে সাধারণ মানুষের অনেকেই বলছেন, তাহলে কি মঙ্গল গ্রহেও সম্পদ কিনেছেন বেনজির? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির তদন্তের স্বার্থে আগামী 6 এবং 9 জুন সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সদস্যদের তলব করেছে দুদক। এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি বেশ আগেই দেশ ছেড়েছেন। দুদক কমিশনার জহিরুল হক বলেছেন, নির্ধারিত তারিখে সাবেক আইজিপি কমিশনে না এলে ধরে নিতে হবে অপরাধের বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে আইনজীবীর মাধ্যমে 15 দিন সময় নিতে পারেন বলেও জানান সংস্থাটির এই কমিশনার। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই একটি কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান। এবার সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে বিএনপি নেতাদের দাবি, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে দুর্নীতি অনিয়মের মাধ্যমে সরকার যে চক্র তৈরি করছে তার দায় সরকারকে নিতে হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজদের পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে বর্তমান সরকারেরও বিজয় করা হবে বলেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। পুলিশ ও সেনাবাহিনীর সাবেক 2 কর্তা ব্যক্তির দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং দখলদারিত্বের খবর সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচনার বিষয়। এইসব দুর্নীতি অনিয়মের দায় ও দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়দাতাদের নিয়ে রাজনৈতিক মহলেও চলছে বক্তব্য পাল্টা বক্তব্য। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। এগুলি শুনতে থাকেন কিন্তু এটা খুব ভরসা করেন না যে শেখ হাসিনা বেনজিরে আজ জানিয়ে দিব না। বিএনপি নেতাদের দাবি, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার সব শ্রেণী পেশার মধ্যেই দুর্নীতিবাজদের লালন পালন করছে। এবার সরকারের দুর্নীতিবাজ, লুটপাটকারী ও অর্থ পাচারকারী ওই সব কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে দলটি। চেষ্টা করছি যে বিভিন্ন তথ্য যেগুলো আমরা পাচ্ছি সেটা নিচ্ছি, এবং সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের তথ্যের সম্মিলিতভাবে ইনশাল্লাহ
আমরা একদিন এগুলো প্রকাশ হবে। এই ধরনের বেনজির আজিজ হাজার হাজার বেনজির আজিজ সারা দেশে বিরাজ করছে। প্রতিশোধ আমরা নিব না, কিন্তু তাদেরকে তো বিচারে মুখোমুখি করতে হবে। কোনো অন্যায় তো খালি হাতে ছাড় পাওয়ার সুযোগ নেই। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। লোয়ার কোর্টে জাজ থেকে আরম্ভ করি উপরের লেভেল পর্যন্ত, আপনার নিচের পুলিশ কর্মকর্তা থেকে উপরের লেভেল পর্যন্ত, ওই সেকশন অফিসার থেকে উপরের সচিব পর্যন্ত সবই আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা বলছি যে যতগুলো তথ্য পাওয়া যায় সব তোমরা লিপিবদ্ধ করো আগে। এদের যে মেন্টর যারা এদেরকে এই পর্যায়ে আনছে তাদের সবারই বিচার হবে। ওরা স্রোত কয় আমি চুরি করিনি, ওই খুনিও যাই কয় ভাই আমি খুনের জন্য দায়ী না। তো এটা আওয়ামী লীগ বলতে যে ওই খুনিদের মতো, আওয়ামী লীগ বলতে যে চোরদের মতো, এটা তো আওয়ামী লীগের স্বভাব। আওয়ামী লীগ এভাবেই বলে, ওরা যাই বলুক না বলুক ওদের উপরেই দায়িত্ব বর্তাবে, ওই দায়িত্বের জন্য ওদের বিচার হবে একদিন। দুর্নীতি অনিয়মে জড়িত ও জনগণের অধিকার হরণে অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আরও নিষেধাজ্ঞা আসছে বলেও মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যে স্যাংশন আপনি দেখছেন এটা শেষ না, ওদের কাছে আমাদের থেকে বেশি তথ্য আছে। আমরা তো তথ্য এখন বাইর করতেছি, ওরা তথ্য ওদের কাছে বের করা আছে, আরও স্যাংশন আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বেনজির ও আজিজ সরকারি দলের লোক নয়, তারা দায়িত্ব পেয়েছেন নিজ যোগ্যতায়। তাদেরকেও দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে, এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, চোরের রাজা মহারাজা সবই বিএনপির। টিআইবি ও সুজন সরকারের বিরুদ্ধে বিএনপির সুরে কথা বলছে বলে মন্তব্য করেন কাদের। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রতিনিধি সভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলে দলে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মহানগরের নেতারা। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, বেনজির আজিজ কোনো অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে পুলিশ, সেনাবাহিনীর, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায়। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তাদের শীর্ষ দুই নেতা দুর্নীতির দায়ে সাজা ভোগ করছে। টিআইবি ও সুজনের সমালোচনাও করেন তিনি। বিরোধী দল বিএনপি তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, অর্থ পাচারের বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। ঈদের পর মেয়াদোত্তীর্ণ সব কমিটি পুনর্গঠন করা হবে উল্লেখ করে ৬ দফা দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। পেনশন স্কিম বাধ্যতামূলক, সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৫৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্বের প্রযুক্তিপ্রেমী শিশু কিশোরদের মতো বাংলাদেশেও শিশুরা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সেই লক্ষ্যে শিশু কিশোরদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণভবনের আঙিনা ধন্য হয়েছে, সবাইকে আমি আবার স্বাগত জানাই। গণভবনে আসা শিশু কিশোরদের এভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আছেন তাদের সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান।
শিশুদের জন্য স্বল্প সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশের জনগণের ছিলেন, তাই ৩২ নম্বরের বাড়িটি জনগণের জন্যই উৎসর্গ করেছেন তিনি। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে ৭ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। শিশুরা বঙ্গবন্ধু কন্যার অন্তরেই আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় নানামুখী উদ্যোগ নিয়েছে তার সরকার। যত দূরেই থাকি না কেন, আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটুকু আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের শিশুরাও পিছিয়ে থাকবে না। তাই সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর ৪১-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে ৪১-এর ভবিষ্যৎ কর্ণধার। সুকান্তের কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে অংশীদার হতে চান তিনি। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রমিকদের সব ধরনের সহায়তা করা হবে, কেউ ভাসমান থাকলে না জানিয়ে মালিকদেরও তাদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উৎপাদনের পাশাপাশি চায়ের বহুমুখীকরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, চা শ্রমিকদের সব ধরনের সহায়তা করা হবে, তাদের স্বার্থের দিকে নজর দিতে হবে মালিকদেরও। এর আগে চা শিল্পে অবদান রাখায় ৮ ক্যাটাগরিতে বাগান মালিক, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও শ্রমিকের হাতে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। চাটাকে আমাদের আরো গুরুত্ব দেওয়া, আমরা সরকারি আসার পর থেকে সেটা করে যাচ্ছি, যা যা সুবিধা দেওয়ার দিয়েছি, এবং সত্যি সেই চা বাগান হলো। আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে। আমাদের এই উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরো একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরো চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। রাত পেরোলেই উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহণ। সকাল থেকে ৬০টি উপজেলায় বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএমে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স, ইভিএম সহ অন্যান্য সামগ্রী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং অফিসের কার্যালয় থেকে শুরু হয় ইভিএম, ব্যালট পেপার বক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ, যা বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এদিন দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। একে একে দেওয়া হয় ৩৬৬ ভোট কেন্দ্রের ব্যালট বক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম। তবে নির্বাচনের দিন ভোরে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার। ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও ৩ উপজেলায় বুধবার হবে ৪র্থ দফার ভোট গ্রহণ। এসব উপজেলা ৩৬১ ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয় ভোটের সরঞ্জাম। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে ভোট গ্রহণ হবে ইভিএমে। তাই ৫৫টি কেন্দ্রের ৩৮৫টি বুথের জন্য পাঠানো হয় ৫২৩টি ইভিএম মেশিন। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব সরঞ্জাম পাঠানোর কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল যেহেতু ভোট হবে এবং আমরা মনে করি, আশা করছি যে আমাদের প্রত্যাশা যে খুবই সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং নিরপেক্ষভাবে ভোট হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। এদিকে যশোরের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। চিন্তায় বা মারামারি না হয় সেই জন্য আমরা কালকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা মালামালগুলো নিতে এসেছি। মোটামুটি প্রস্তুতি ভালো,
শৃঙ্খলিত। এ ধাপে 27 জেলার 60টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 251 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার 5144টি কেন্দ্রে একযোগে হবে চতুর্থ ধাপের নির্বাচনের ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের ঘটনায় এখনই কাউকে দোষী বলা যাচ্ছে না। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ বিষয়ে যারাই দোষী প্রমাণিত হবে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানী প্রেস ক্লাবে বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আমাদের কাছে যে সময় ফাইল এসেছে আমরা সেই ফাইলগুলো মন্ত্রণালয়ের সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করেন তারা। তাদের দাবি অবসরোত্তর পেনশন সুবিধা বন্ধ করে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবসরের পর আগে যেসব সুবিধা পেতেন 1 জুলাইয়ের পর যারা চাকরিতে যোগ দিবেন তাদের জন্য সেই সুবিধা থাকছে না। তাদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে আওতাভুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এমন প্রজ্ঞাপনের বিরুদ্ধে মাঠে নেমেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। স্বতন্ত্র বেতন স্কেল যেটা একটা অন্যতম দাবি, এর সাথে হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, এটা দাবি বাতিল করা অবিলম্বে। এবং আমাদের শিক্ষকদের জন্য একটা প্রতিষ্ঠিত ব্যাপার ছিল সুপার গ্রেড, সেই সুপার গ্রেডটা পুনরায় অন্তর্ভুক্তিকরণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। একই দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই যে আমাদের কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো পালন করছি, যার আওতাধীন আজকের এই কর্মসূচি অর্ধদিবস 25, 26, 27 এই 3 দিন হচ্ছে গিয়ে আবার অর্ধদিবস কর্মসূচি আছে এবং সেই কর্মসূচির পর 1 তারিখ থেকে আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যাব। শিক্ষক নেতারা বলছেন এই প্রজ্ঞাপনের ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে আগ্রহী হবেন না। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে। বৈষম্যমূলক শুধু না, এটা আমাদের জন্য অপমানজনক। কারণ হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস তৈরি করে ফেলবে। কারণ 2024 সালের 1 জুলাই যখন আমি করবো, একজন সে শিক্ষক বা কর্মকর্তা যখন নিয়োগপ্রাপ্ত হবেন, ও এই পেনশনের আওতা, পেনশনের যে বর্তমান যে চালু আছে সেটার আওতায় সে আসবে না। এই প্রজ্ঞাপন বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষক নেতাদের। এটি দূরভিসন্ধি কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় 1 জুলাই থেকে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। চেয়ারম্যানগণ সকল বিভাগ বন্ধ করে দিবেন, কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কাজী শাহেদ, দেশ টিভি। প্রথমে টার্গেট ঠিক করে বাসা ভাড়া নেওয়া হয়, এরপর সখ্যতা গড়ে স্বর্ণালংকার পরিষ্কার করে দেওয়ার কথা বলে সবকিছু লুটে নিয়ে যায় চক্র। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা আলী হোসেন সোহেলকে এক নারী সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। ভাড়াটিয়া সেজে স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের হোতা আলী হোসেন সোহেলকে এক নারী সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, প্রথমে টার্গেট ঠিক করে বাসা ভাড়া নেয় তারা। সখ্যতা গড়ে স্বর্ণালংকার পরিষ্কার করে দেওয়ার কথা বলে সবকিছু লুটে নিয়ে যায় তারা নিজেদেরকে স্বর্ণকার বলে পরিচয় দিয়ে তাদের কাছে রক্ষিত
স্বর্ণালংকার কিংবা ইমিটেশনের যে গহনা আছে সেটা পরিষ্কারের একটা নমুনা তারা প্রদর্শন করে। এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সটকে পড়ে। ৩-৪ বছর ধরে রাজধানী খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। ভাড়াটিয়া হিসেবে তারা নিজেদেরকে সেখানে ভাড়া নেবার একটা কাহিনী সাজাতো। তারা দুজনেই এবং তাদের সাথে আরো 7-8 জন মিলে এই প্রতারণার কাজটি গত 3-4 বছর ধরে করে আসছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব মুখপাত্র। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জে সপ্তাহখানেক ধরে চলছে বন্যা পরিস্থিতি, কিন্তু সোমবারের বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একের পর এক ডুবছে রাস্তাঘাট, এতে যাতায়াতে চরম দুর্ভোগে স্থানীয়রা। বাড়িঘরে পানি ওঠার শঙ্কায় জেলার 20 লাখ মানুষ। সহকর্মী মেহেদী হাসানের তথ্য, ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত তাহিরপুর সুনামগঞ্জের শক্তিয়ারখোলা 100 মিটার সড়কটি। সড়কে উপচে পড়ছে পানি। সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি সুনামগঞ্জে, সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে জেলার নদ নদীর পানি। এতে প্লাবিত তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। ঘরে পানি ওঠার শঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন পার করছেন ভাটি জেলার বাসিন্দারা। বন্যার অবস্থা খারাপ। আমরা বেড়ানি দিয়েছিলাম, সকালবেলা পানি কম ছিল, তারপরে পানি বাড়ছে, এখন আলু পানি, উড়াত পানি পাই আমরা রুটে আইছি। 1 মুহূর্ত রান্তারি না, 2 মুহূর্ত গরমে হুতারি না, 3 মুহূর্ত কাম করলে খাইতাম, না করলে না খাইতাম। বন্যা তো রাস্তাগুলো তো সাইডে তো ভাঙতেছে, আমরা তো আবার খুব কষ্ট হয়। চল আরো পানি আরো বাড়তে পারে। একের পর এক ঢলের পানিতে ডুবছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট। দোয়ারাবাজার উপজেলায় সড়ক তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 3টি ইউনিয়নের। এছাড়াও বিশ্বম্ভরপুরে দুর্গাপুর সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলে প্রায় 2 লক্ষাধিক মানুষ। সমস্যা বহুত পানি চলে যায়, হাতি যাওয়ার লাগে বুঝলি, আমরা কি করতাম কই বর্তমানে কাম কাজ করতে সুবিধা পাইতেছি না বা দুর্যোগের মোকাবেলা করতে হবে। তার কারণে আমরা বাংলা সরকারের কাছে আমাদের বিভিন্ন সহযোগিতা চাই। সুনামগঞ্জে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নদ নদীর পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে পানি বাড়লেও দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিপদসীমা অতিক্রম করলে এটা হয়তো প্রায় 48 ঘন্টা বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে একটু জনদুর্ভোগ বাড়তে পারে এবং তখন বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তো আমাদের আশা করতেছি যদি আমাদের এই বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি ঘটবে না। জেলা নিম্নাঞ্চলে বন্যার শঙ্কায় অন্তত 20 লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাচাতো বোনকে বিয়ে করায় কাল হয়েছে ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের। মেনে নিতে না পেরে শ্বশুর ও শ্যালক মিলে নৃশংসভাবে হত্যা করে তাকে। 3 জনকে গ্রেফতারের পর তাদের জবাববন্দিতেই উঠে আসে এমন নৃশংস ঘটনার বর্ণনা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে আপন রিপোর্ট থাকছে বিস্তারিত। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ গেল 9 মে ভালোবেসে গোপনে বিয়ে করেন চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে। আর এই বিয়েই কাল হয়েছে তার। শ্বশুর ও শ্যালকের হাতে খুন হন নৃশংসভাবে। হত্যাকারীদের গ্রেপ্তারের পর পুলিশের ভাষ্যে উঠে আসে সেই নৃশংস খুনের বর্ণনা সহ চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় 3 বছর আগে কানাডায় অধ্যয়নরত এক চিকিৎসক ছেলের সঙ্গে ইভার বিয়ে হয়। পরে ইভাকে দেশে রেখে কানাডায় যান তার স্বামী। এর মাঝে চাচাতো ভাই সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ইভা, করেন বিয়েও। এই বিয়েই মানতে না পেরে গত 16 মে ইভাকে কানাডায় পাঠিয়ে দেয় তার পরিবার। আমরা জানতে পারি মূলত তার চাচা, তার নাম যার নাম ইলিয়াস, উনি তাকে সৌরভকে হত্যা করে এবং এখানে ইভা তার চাচাতো বোনের সাথে গত 9 মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয় এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয় এবং মেয়েটির ওই হাজব্যান্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডির
দায়িত্বে আছেন। গেল 1 জুন ইভার সাবেক শ্বশুরের সঙ্গে দেখা করতে ময়মনসিংহ আসেন সৌরভ। বিষয়টি জানতে পেরে ইভার বাবা ইলিয়াস আলী তার ছেলেকে দিয়ে সৌরভকে বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় শ্বশুর ইলিয়াস আলী ও শ্যালক ফারুক মিলে সৌরভের মাথায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে চাপাতে দিয়ে 4 খণ্ড করা হয় দেহ, যেন পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য থেতলে দেওয়া হয় হাতের আঙুলও। আমাদের ডিসিস্ট 1 তারিখে যখন ময়মনসিংহে আসে, তখন আসে মূলত সে আগের যে বিয়েটা, সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে, তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। লাশ গুমের জন্য গাঙ্গিনার পাড় থেকে কেনা হয় নতুন লাগেজ। সেই লাগেজে করেই মরদেহ নিয়ে ফেলা হয় সুতিয়া নদীতে। লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করা হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে। ঘটনার পর সোমবার রাতে ফারুককে ঢাকা থেকে এবং ইলিয়াসকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সৌরভের মরদেহ বহনকারী প্রাইভেট কার চালক আব্দুল হান্নানকেও। এর আগে গত 2রা মে ময়মনসিংহের ফুলতলা সেতুর নিচে সুতিয়া নদী থেকে ওমর ফারুক সৌরভের লাগেজবন্দি 4 খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটে নষ্ট হয়েছে অসংখ্য স্বাদু পানির উৎস। লবণাক্ততার কারণে দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য চরম সুপেয় পানির সংকটে পড়েছে উপকূলবাসী। বাধ্য হয়ে অনেকে উপকূলে নোঙর করা জাহাজ থেকে পানীয় সংগ্রহ করে পান করছেন। সহকর্মী এস সোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগ থেকেই জোয়ারের পানিতে প্লাবিত হয় নদী বেষ্টিত মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন। ঝড়ের রাতে পুরো ইউনিয়ন ডুবে যায় কেওড়া, মানিক ও পানগুছি নদী থেকে আসা জলোচ্ছ্বাসের পানিতে। সবচেয়ে বেশি পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে ঘষিয়াখালী গ্রামে। সুপেয় পানির একমাত্র উৎস জেলা পরিষদের পুকুরে ঢুকে পড়ে লবণ পানি। ঝড়ের 8 দিনেও পুকুরের পাড় মেরামতের তেমন কোনো উদ্যোগ নেয়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে চরম বিপাকে স্থানীয়রা। বন্যায় এই পুকুর ডুবে যাওয়ায় আমাদের এই পানিটা লবণ হয়ে গেছে, আমরা এখন খুব কষ্টে আছি। আমরা এই বাজার পুষ্করিণীতে পানিটা ব্যবহার করতাম, খাইতাম। তো এই বন্যার কারণে 2-3 জায়গায় ভেঙে গেছে, আমাকে এখন খাবার পানির অনেক সংকট। কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে তার জন্য ওই লবণ পানিতে আমাকে জায়গাটা পুকুর ছিল ওইটা ভেঙে গেছে। পরে আমাকে পানি জাহাজ থেকে এনে তারপর মনে করেন ব্যবহার করার আগে রান্নার জন্য বা খাওয়ার জন্য। ঘষিয়াখালী গ্রামের পাশে আন্তর্জাতিক নৌ রুট ঘষিয়াখালী চ্যানেল। জীবন বাঁচাতে এই রুটে চলাচলকারী জাহাজগুলোর মাস্টার নাবিকদের অনুরোধ করে পানি সংগ্রহ করছে গ্রামবাসী, যা অপরিশোধিত হওয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। আমরা যখন জাহাজ নিয়ে ঢাকার থেকে এদিকে আসি তখন আমরা মেঘনার থেকে বেশি পর্যাপ্ত পরিমাণ দেখা গেছে মিষ্টি পানি নিয়ে আসি। মিষ্টি পানি নিয়ে এসে এখানে যখন আমরা সিলিং মিস করি অনেক সময় দেখা গেছে আমরা এখানে লোকজন আসলে আমরা এদেরকে পানি দিয়ে যাই। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে দুর্গত এলাকায় দৈনিক 5 থেকে 6 হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঘষিয়াখালী এলাকায় পৌঁছায়নি এ পানি। এই উপদ্রুত অঞ্চলে যে সমস্ত পানির উৎস বিদ্যমান আছে সেগুলো যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মেরামত বা সংস্কারের আওতায় এনে এবং আলাদা কোনো প্রযুক্তির মাধ্যমে সেখানে সুপেয় পানির সংস্থান করা যায় কিনা সে বিষয়ে আমাদের পর্যালোচনা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রিমালে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নলকূপ, রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক, পিএসএফ ও পুকুর সহ বিভিন্ন ধরনের 20,226টি সুপেয় পানির উৎস। নিউজ ডেস্ক, দেশ টিভি।